হ্যালো স্টুডেন্টস, আমরা সার্কেল কোঅর্ডিনেট জিওমেট্রি সার্কেল প্রবলেম সলভিং করেছি। এক্সারসাইজ 3 এর অনুশীলনী 3 এর করেছি অঙ্কগুলো, সেটা আমরা এমসিকিউগুলো শুধু করেছি। এখন আমরা 2 মার্কস নিয়ে আলোচনা করব। তাহলে 2 মার্কসের অর্থাৎ ভেরি শর্ট অ্যান্সারের আমাদের ছায়া প্রকাশনীর বই থেকে করা হচ্ছে, নিউ এডিশনের বইতে পেজ নম্বর 550। তো শুরু করা যাক, 2 মার্কসের কোশ্চেন শুরু করা যাক। তো দেখো, একের দাগে যে কোশ্চেন বলছে x² + y² - x - 4y + 7 = 0 দ্বারা একটি বৃত্তের সমীকরণ সূচিত হয় কিনা পরীক্ষা করতে বলেছে। তাহলে একটা সমীকরণ দেওয়া আছে, একের দাগ ফার্স্ট যেটা বলেছে কি না, x² + y² - x - 4y + 7 = 0, এইটার দ্বারা একটা বৃত্তের সমীকরণ সূচিত হয় কিনা আমাদের এটা পরীক্ষা করতে বলেছে। তো দেখা যাক এটার দ্বারা একটা বৃত্তের সমীকরণ সূচিত হয় কিনা। আচ্ছা, একে আমরা বৃত্তের সমীকরণের সাধারণ আকারে প্রকাশ করতে পারবো। বৃত্তের সমীকরণের সাধারণ আকারে প্রকাশ করলে কি হবে না, x² + y² - 2 + 2 - 1/2x + 2 × -2 × y + 7 = 0। তাহলে এটা কি আকারে প্রকাশ করলাম? বৃত্তের সমীকরণের সাধারণ আকারে প্রকাশ করলাম। তাহলে ইমপ্লাইজ দ্যাট করে এটা লিখব। অতএব ব্যাসার্ধের ফর্মুলা কি না, ব্যাসার্ধের ফর্মুলা হচ্ছে √g² + f² - c। তাহলে √1/4 + 4 - 7। তো এইটা হচ্ছে 0, এইটা হচ্ছে 0-র চেয়ে ছোট। তার মানে আমাদের বৃত্তের সমীকরণ যদি প্রকাশ করতেই হয় তাহলে এইটাকে বাস্তব সংখ্যা হতে হবে। তো এটা তো হচ্ছে √এর মধ্যে মাইনাস থেকে যাবে, তার মানে √, এইটা হয়ে যাচ্ছে -3 4 3 12, তার মানে -11/4 -11/4। এইটাকে, এই সংখ্যাটাকে আমরা রুটের বাইরে বের করতে পারবো না, এটাকে বলা হয় কাল্পনিক সংখ্যা, এটা বাস্তব সংখ্যা নয়। তাহলে যেহেতু এর মানটা আমাদের বাস্তব সংখ্যা বেরোলো না, তার জন্য এইটা একটা বৃত্তের সমীকরণকে সূচিত করবে না। কিন্তু দেখো, বৃত্তের সমীকরণ সূচিত করার জন্য যে কন্ডিশন দুটো আমরা শিখেছিলাম, এটা কিন্তু সেই কন্ডিশন দুটো ফিল আপ করছে। কি কি কন্ডিশন ফিল আপ করছে না, এখানে ফিল আপ করছে যে বলা হয়েছিল যে ax², যেটা শর্ত ছিল, কন্ডিশন কি ছিল, ax² প্লাস ax² + by² + 2hxy + 2gx + 2fy + c = 0। এটা বৃত্তের এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার। আমরা শিখেছিলাম যে দ্বিঘাত সমীকরণের একটা সাধারণ আকার তখনই বৃত্তকে সূচিত করবে যখন a = b হবে, এটা কন্ডিশন 1। আর কন্ডিশন 2 ছিল h = 0 হবে, অর্থাৎ এই টার্মটা থাকবে না। দেখো এখানে কিন্তু a = b এখানে আছে, x² এর সহগ 1, y² এর সহগ 1। তার মানে এই দুটো যেহেতু সমান এখানে আছে এবং এখানে xy দিয়ে কোনো টার্ম নেই, তার মানে এটা বৃত্তের সমীকরণকে সূচিত করত যদি কিনা এই ব্যাসার্ধটা বাস্তব সংখ্যায় আমরা পেতাম। যেহেতু ব্যাসার্ধ যাহা কাল্পনিক, এখানে কথাটা লিখব যে যাহা বাস্তব সংখ্যা নয়, যাহা বাস্তব সংখ্যা নয়, সুতরাং প্রদত্ত সমীকরণটি একটি বৃত্তের সমীকরণকে সূচিত করে না, একটি বৃত্তের সমীকরণকে সূচিত করে না। তো এইটা গেল, এর কন্ডিশন আমরা পেয়ে গেলাম। কিন্তু এবার একটা ব্যাপার হচ্ছে, এটা তো লিখতে হবে না, বৃত্তের সমীকরণকে সূচিত করে না, এটা হচ্ছে একের দাগের কোশ্চেন গেল। একটু লেখালেখি যদি মাঝখানে লিখতে হয় একটু লিখে দেবে তোমরা, যে প্রদত্ত বৃত্তের সমীকরণের প্রদত্ত সমীকরণটি হলো এটা,
এবারে এটা ইমপ্লাইজ দ্যাট এটা অতএব ব্যাসার্ধ ইকুয়াল টু এইটা বাস্তব সংখ্যা নয়, অতএব প্রদত্ত সমীকরণটি একটি বৃত্তের সমীকরণকে সূচিত করে না। এবারে নেক্সট তার পরের কোশ্চেন যেটা বলছে 2 এর দাগ, একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে এবং তা এই বিন্দুগামী, তাহলে বৃত্তের সমীকরণ আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া হয়েছে, বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক আর কোন বিন্দুগামী সেটা বলা আছে, ঠিক আছে ওকে। তাহলে নেক্সট যেটা কোশ্চেন বলেছে যে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে 2 এর দাগ, একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, কেন্দ্রের স্থানাঙ্ক কত দেওয়া আছে 3, -1, আর কি বলা আছে না 6, -5 বিন্দুগামী, বৃত্তটা 6, -5 এই বিন্দুগামী, 6, -5 এই বিন্দুগামী। এইবারে এই বৃত্তটার সমীকরণ আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দেখো বৃত্তের সমীকরণ নির্ণয় করতে গেলে বৃত্তের সমীকরণের একটা ফর্ম আছে যে x² + y² + 2gx + 2fy + c = 0। তাহলে যেহেতু বৃত্তের কেন্দ্র এইটা, কেন্দ্রের স্থানাঙ্ক কি বলা হয় -g - f বলা হয়। তার মানে এখানে g এর মান কত না -3 আর f এর মান কত না 1, কারণ কেন্দ্রের স্থানাঙ্ক কি হয় -g, -f হয়। তাহলে g এর মান -3 আর f এর মান হচ্ছে 1, এখানে পুট করে দাও। অতএব বৃত্তটির সমীকরণ হলো, এখানে পুট করে দাও x² + y², g এর মান -3, g এর মান হচ্ছে -3, তাহলে এখানে -3 পুট করে দাও, -3 পুট করলে হচ্ছে -6x আর এটা 1 মানে +2y + c = 0। এইবারে এই এক সমীকরণটি, এক বৃত্তটি কোন বিন্দুগামী না 6, -5 বিন্দুগামী, 6, -5 বিন্দুগামী। এটা কেন করছি আমরা, কারণ c এর মান আমার দরকার। অতএব এইবারে x এর মান 6 পুট করে দাও আর y এর মান -5 পুট করে দাও। তাহলে x এর মান 6 পুট করে দিলে এটা 36, এটা -5 যদি আমি পুট করে দিই তাহলে এটা হচ্ছে আমাদের +25 আর এটা হচ্ছে -36 আর এটা হচ্ছে -10 + c = 0 implies that এটা কেটে গেল, তাহলে c = -15। তাহলে c এর মান যেহেতু আমার -15 বেরিয়ে গেল, এবার এখানে পুট করে দাও এখানে। অতএব 1 হতে পাই এখানে বসিয়ে দাও, তাহলে x² + y² - 6x + 2y - 15 = 0। ইহাই নির্ণেয় বৃত্তের সমীকরণ, নির্ণেয় বৃত্তের বা বৃত্তের নির্ণেয় সমীকরণ, ইহাই বৃত্তের নির্ণেয় সমীকরণ। দিলে কোশ্চেনটা অ্যান্সার হয়ে গেল। তো এটা হচ্ছে 2 এর দাগের কোশ্চেন। ভিডিও পজ করবে, দিয়ে লিখে নেবে দরকার হলে। আর যদি না বুঝতে পারো কোনো কোশ্চেন তাহলে আমাকে বলবে। আমি বারবার বলছি সার্কেল চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, সার্কেল, প্যারাবোলা, হাইপারবোলা এগুলো খুবই ইম্পর্টেন্ট। এইগুলো ধরে ধরে করতে হবে প্রত্যেকটা অঙ্ক, এবং ক্লিয়ার কনসেপ্ট নিয়ে করতে হবে, তাড়াহুড়ো করবে না। আর তাড়াহুড়ো করতে গিয়ে অর্ধেক জিনিস স্কিপ করে যাবে, ওইটা করবে না। কোনো জায়গা স্কিপ করে দেখবে না, প্রত্যেকটা জায়গা যদি তোমার জানাও থাকে সেটাকে আবার দেখো। আবার দেখলে পড়াশোনা একটু বেশি করে পড়ে ফেলে তার অ্যাসিড হয় না, বেশি খেলে তবে অ্যাসিড হয়, বেশি পড়লে কোনো সময় অ্যাসিড হয় না। হ্যাঁ, তো জানা জিনিস আরেকবার দেখলেও কোনো প্রবলেম নেই। তো এগুলো ধৈর্য ধরে দেখবে প্রত্যেকটা ভিডিও। নেক্সট মানে প্রত্যেকটা কোশ্চেন। নেক্সট আমরা 3 এর দাগের কোশ্চেনে আসি। তো 3 এর দাগের কোশ্চেন যেটা বলছে, আমি এই জন্য সার্কেলটা একটু ধরে ধরে করাচ্ছি, সার্কেলের কোশ্চেনগুলো একটু ধরে ধরে এই জন্য করাচ্ছি যে প্রতিটা জিনিস ডিসকাস করছি এই জন্য যে এটা খুবই ইম্পর্ট্যান্ট, এবং বারবার তোমরা একই জিনিস শুনলে তবে গিয়ে মনে থাকবে জিনিসগুলো, বুঝেছো? এখনই করছো চ্যাপ্টারটা, এখনই মনে থেকে যাবে, কিন্তু এক্সাম হলে তো অনেক বাকি এক্সাম হতে, তাহলে ওই অবধি মনে রাখতে হবে আমাদের। তার জন্য আমাদের এই জিনিসগুলো বারবার ভালো করে ক্লিয়ার কনসেপ্ট নিয়ে এগোতে হবে,
এবং মনে রাখতে হবে ততদিন পর্যন্ত। আজকে মনে রাখাটা ইম্পর্টেন্ট না, এখনই তোমাকে একটা গল্প বলা হলো, সেটা এখনই তুমি বলতে পারবে, কিন্তু 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ 2 মাস 4 মাস পর বলতে পারবে সেটা নয়, সেইটার জন্য প্র্যাকটিস চাই। তো নেক্সট আমাদের 3-এর দাগের কোশ্চেন বলছে, 3-এর দাগের কোশ্চেন কি বলছে যে 3-এর দাগের কোশ্চেন বলছে যে হ্যাঁ, নিচের প্রত্যেকটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে কেন্দ্রের স্থানাঙ্কও নির্ণয় করতে হবে এবং ব্যাসার্ধও নির্ণয় করতে হবে। 3-এর দাগ, চলো 3-এর দাগের কোশ্চেন একেরটা যেটা আমাদেরকে বলেছে 3-এর দাগের, সেটা হচ্ছে 4x² প্লাস 4y² ইজ ইকুয়াল টু 25, এইটা বলা হয়েছে। তো দেখো আমাদের এইটার ফর্মটা কি, এইটার ফর্মটা হচ্ছে এইরকম যে x² প্লাস y² ইজ ইকুয়াল টু a²। এই আকারে যদি বৃত্তের সমীকরণ থাকে তবে বৃত্তের কেন্দ্রটা থাকে মূল বিন্দুতে, 0 0 বিন্দুতে বৃত্তের কেন্দ্র থাকে এবং ব্যাসার্ধটা হয় a একক, এটা আমরা জানি। তো এটাকে এই আকারে তাহলে সাজাও, 4 দিয়ে সবাইকে ভাগ করে দাও, x² প্লাস y² ইকুয়াল টু 5/2 এর হোল স্কয়ার। যদি এইটা হয় তাহলে অতএব বৃত্তের কেন্দ্র মূল বিন্দু ব্র্যাকেটে 0, 0 তে এবং ব্যাসার্ধ ইকুয়াল টু কত না 5/2 একক। এ একক বলেছে, আমার এখানে a স্কয়ার ছিল, এখানে 5/2 এর হোল স্কয়ার, তার মানে 5/2 একক। 2 নম্বর যেটা বলেছে যে যে x² প্লাস y² মাইনাস 3x প্লাস 2y মাইনাস 19 ইজ ইকুয়াল টু 0, এটাকে ওই বৃত্তের সমীকরণের সাধারণ আকারে নিয়ে যাও। যেমন তোমার ধরো x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0, এই আকারে একে সাজিয়ে নাও। তাহলে কি হবে, x² প্লাস y² প্লাস 2 মাইনাস 3/2 করে দেবে, দিলে 2 2 কেটে গেলে মাইনাস 3 হয়ে গেল, প্লাস 2 ইন্টু 1 ইন্টু y মাইনাস 19 ইজ ইকুয়াল টু 0। তাহলে এইটার সঙ্গে একে যদি আমরা কম্পেয়ার করি তাহলে এখানে আমার কেন্দ্রের স্থানাঙ্ক কত হয় না, কেন্দ্র হয় -g, -f বিন্দুতে, আর ব্যাসার্ধ কত হয় না, ব্যাসার্ধ হয় √g² প্লাস f² মাইনাস c। দেখো প্রতিটা অঙ্ক করার সময় আমি কিন্তু এই একই ফর্মুলা প্রত্যেকটা অঙ্ক করার সময় বারবার সাইডে লিখছি। কেন লিখছি? কারণ আমি চাইছি তোমরাও লেখো। প্রতিটা অঙ্ক করার সময় যে ফর্মুলা লাগছে ওটাকে সাইডে লেখো, দিলে কি হবে, ওটা মুখস্থ হওয়ার সাথে সাথে আই সেট হয়ে যাবে। আমরা এমনি পড়ে পড়ে ওইগুলো মুখস্থ করতে পারবো না, এটাকে আমাদের এইভাবে মনে রাখতে হবে, বুঝেছো? বারবার প্রতিটা অঙ্ক করার সময় যে ফর্মুলা লাগবে সেই ফর্মুলাকে সাইডে বারবার লেখো, তবে গিয়ে মনে থাকবে। কারণ তোমরা মাধ্যমিকে গুটি কয়েক ফর্মুলা শিখেছো, সেই গুটি কয়েক ফর্মুলা নিয়ে ম্যাথমেটিক্স নয়, ম্যাথমেটিক্সে হাজার হাজার ফর্মুলা মনে রাখতে হবে এবং সেগুলো মুখস্থ করে কোনোদিন মনে রাখা হয় না, সেগুলো আমাদের প্র্যাকটিস করে মনে রাখতে হয়। প্রত্যেকটা অঙ্কে ওগুলোকে অ্যাপ্লাই করবো, তবে গিয়ে মনে থাকবে। নেক্সট চলে আসি, এবারে আমাদের এখানে বলো সেন্টার কত। সেন্টার হচ্ছে এখানে -g -f বলতে এখানে জির মান কত, এইটা, তাহলে -g মান কত হবে না 3/2, আর -f -1। এবারে ব্যাসার্ধ কত হবে, √g² মানে 9/4 প্লাস g² প্লাস f² মাইনাস c মানে প্লাস 19, এটা হচ্ছে ব্যাসার্ধ। তো এটাকে সিম্পলিফাই করবে, দিলে ব্যাসার্ধ বেরিয়ে যাবে 19 × 20, 20 × 4 = 80, 19 × 20, 20 × 4 = 80, 80 79/4 89/4 হচ্ছে, এটা 19 আছে। x² প্লাস y² মাইনাস 3x প্লাস 2y ইজ ইকুয়াল টু 0, 3/4 9/4 1। হ্যাঁ ঠিকই আছে। তো এটাকে সিম্পলিফাই করলে যেটা হবে সেটাই অ্যান্সার, হ্যাঁ তাই হবে, ঠিক আছে। তো এটা হয়ে যাবে তোমার
89 হচ্ছে বলে আমি ডাউট করছিলাম যে এটা ভুল হলো কিনা। 89 রুটের মধ্যে 89 থাকবে, তাহলে হাফ ইন্টু রুট ওভার অফ 89 একক। এটা হয়ে গেল আমার ব্যাসার্ধ। এইবারে 3-এর দাগ 4-এর দাগ তোমরা নিজেরা করবে। 4-এর দাগ 3-এর দাগটা বলছে 3কে ভেতরে গুণ করে দাও বা প্রত্যেকটা রাশিকে 3 দিয়ে ভাগ করে দাও। তারপরে যেটা বলেছে প্রত্যেকটা রাশিকে 3 দিয়ে ভাগ করে তাকে এইরকম ফর্মে সাজিয়ে তোমরা নিজেরা করবে অঙ্কটা। তারপরে 4-এর দাগ যেটা বলেছে x মাইনাস a তার হোল স্কয়ার, x মাইনাস a তার হোল স্কয়ার প্লাস y প্লাস b ইন্টু y মাইনাস b ইজ ইকুয়াল টু 0। এইটার আবার কেন্দ্রের স্থানাঙ্ক দরকার আর ব্যাসার্ধ দরকার। আগেরগুলো সংখ্যা দেওয়া ছিল, এখানে a b দেওয়া আছে, তো এতে ঘাবড়াবার কিছু নেই। এখানে আমার দেওয়া আছে x মাইনাস a তার হোল স্কয়ার প্লাস y মাইনাস y প্লাস b ইন্টু y মাইনাস b ইজ ইকুয়াল টু 0। তো এইখানে x মাইনাস a তার হোল স্কয়ার, এটা হচ্ছে 3-এর দাগের 4-এর অঙ্কটা, তাহলে প্লাস y স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো x মাইনাস a তার হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু b স্কয়ার। এইটা হলো, এটাকে ডান দিকে দিয়ে দিলাম। তাহলে দেখো একে এটা কি আকারে আছে, এখানে ফর্মটা লিখছি। দেখো ফর্মটা হচ্ছে x মাইনাস আলফা তার হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটা তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার। এটা কার সমীকরণ? না, এটা একটা এমন বৃত্তের সমীকরণ যে বৃত্তের কেন্দ্রটা আছে আলফা কমা বিটা বিন্দুতে এবং এই ব্যাসার্ধটা হচ্ছে a একক। তাহলে দেখো একে আমরা এই আকারে সাজিয়ে নিই। দেখো x মাইনাস a তার হোল স্কয়ার প্লাস y মাইনাস 0 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু b স্কয়ার। এখানে দেখো এইটার সঙ্গে একে যদি কম্পেয়ার করি আমরা, তাহলে আলফার মান কত a, বিটার মান কত 0। তাহলে আলফা বিটা কেন্দ্র, তাহলে কেন্দ্রটা কত হয়ে যাবে তখন? না, কেন্দ্রটা হয়ে যাবে a, 0। আলফা কমা বিটা বলেছি, আলফার মান a আর বিটার মান হচ্ছে 0, তাহলে a, 0। এইপর হচ্ছে ব্যাসার্ধ কত? না, এখানে তোমাদের বলেছি যে ব্যাসার্ধ হচ্ছে এইটা, এই যে a স্কয়ার যদি হয় তাহলে a হচ্ছে ব্যাসার্ধ, এখানে b স্কয়ার আছে, তাহলে ব্যাসার্ধ হচ্ছে a একক। তো এটা গেল আমাদের নেক্সট কোশ্চেন। 3-এর দাগেরটা কমপ্লিট করলাম আমরা, আর 3-এর দাগের 3-এরটা তোমরা নিজেরা পেরে যাবে, চেষ্টা করবে ওরকম হয়ে যাবে। এরপর 4-এর দাগে বলছে কি শর্তে এই সমীকরণ দ্বারা বৃত্ত সূচিত হয় সেটা উল্লেখ করতে বলেছে। তো হ্যাঁ, কি শর্তে এটা উল্লেখ করেছে, এটা বইতে আমাদের থিওরেম যখন করিয়েছিলাম, থিওরেমে এই জিনিসগুলো বলা হয়েছে, কিন্তু সেইগুলো প্রমাণ করার ব্যাপার আছে। তো আমাদের 4-এর দাগের যে কোশ্চেন সেটা আমরা পেয়ে যাব যে ছায়া প্রকাশনীর বইতে তোমরা পেয়ে যাবে নিউ এডিশনের বইতে পেয়ে যাবে। নিউ এডিশনের বইতে তোমরা পেজ নাম্বার 534 এই পেজে পেয়ে যাবে 3.4। এই যে থিওরেমটা আছে 3.4, এই যে থিওরেমটা আছে এইখানে দেখবে তোমাদের লেখা আছে সাধারণ দ্বিঘাত সমীকরণ। এটা দেখবে আছে, আর ইংলিশে লেখা আছে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। এইটা, এই জিনিসটাই হচ্ছে 4-এর দাগের অ্যান্সার। যা আছে তোমরা নিজেরা পড়বে, আমি বুঝিয়ে দিয়েছিলাম তোমাদের, তাও তোমরা নিজেরা আরেকবার দেখবে। লেখালেখির ব্যাপার আছে, একটু সেখানে গুছিয়ে লেখা আছে, সেটা দেখবে, দিলে তোমরা পেরে যাবে আশা করছি। আর যদি না বুঝতে পারো বা না পারো তখন আমাকে জানাবে, আমি বলে দেবো। এরপর তোমরা নেক্সট 5-এর দাগে চলে যাও। 5-এর দাগে এবারে দেখো বলছে নিচের প্রদত্ত বিন্দুগামী বৃত্ত সমূহের সমীকরণ নির্ণয় করো। বলছে নিচের প্রদত্ত বিন্দুগামী 5-এর দাগ, হ্যাঁ, মূল বিন্দুগামী এবং এই বিন্দুগামী বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো।
আচ্ছা আচ্ছা, মূল বিন্দুগামী এবং এই বিন্দুগামী বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। ঠিক আছে, তো দেখো আমরা ভালো করে জানি, এটা আমরা আগে শিখেছি। কি শিখেছি না, কোনো বৃত্ত যদি মূলবিন্দু দিয়ে পাস করে, এরকম কোনো বৃত্ত যদি মূলবিন্দু দিয়ে পাস করে, মূলবিন্দু দিয়ে যদি কোনো বৃত্ত পাস করে, তাহলে তার সমীকরণ কি হয় না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy ইজ ইকুয়াল টু 0। এখানে সি থাকে না, মানে কনস্ট্যান্ট টার্ম থাকে না। মূলবিন্দুগামী সরলরেখা যদি হয় তারও কনস্ট্যান্ট টার্ম থাকে না, মূলবিন্দুগামী যদি বৃত্ত হয় তারও কনস্ট্যান্ট টার্ম থাকে না। মূলবিন্দুগামী মানে তার কনস্ট্যান্ট টার্ম থাকবে না, তাহলে এর কোনো কনস্ট্যান্ট টার্ম নেই। এরপর দেখো আমাকে কি বলেছে যে এই বৃত্তটা কোন কোন বিন্দুগামী না a, 0 এবং 0, b বিন্দুগামী। তাহলে এক নম্বর বৃত্ত a, 0 এবং 0, b এই দুটো বিন্দুগামী। অতএব এবার একটা বৃত্ত যদি a, 0 বিন্দুগামী হয়, a, 0 বিন্দুগামী হয়, আর একটা যদি 0, b বিন্দুগামী হয়, একটা বৃত্ত যদি একটা বিন্দুগামী হয়, তাহলে নিশ্চয়ই সেই বিন্দুকে এই বৃত্তের সমীকরণ স্যাটিসফাই করবে। তাহলে যদি এই বিন্দুগামী এই বৃত্ত হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই এই বিন্দুকে এই বৃত্ত স্যাটিসফাই করবে। তাহলে এই বিন্দুটা এই বৃত্তে পুট করে দাও। পুট করে দিলে কি হবে দেখো না, x এর মান a বসাবো, y এর মান 0 বসাবো। তাহলে দেখো a স্কয়ার প্লাস 2g ইন্টু a ইজ ইকুয়াল টু 0। এবং এই বিন্দুটা দিয়ে যদি এটা পাস করে, তাহলে এই বিন্দুকেও স্যাটিসফাই করবে। তখন x এর মান 0 বসাবো আর y এর মান b বসাবো। দেখো x এর মান যদি 0 পুট করি, তাহলে এটা হয়ে গেল 0, এটা হয়ে গেল আমার b স্কয়ার, আচ্ছা এটা হয়ে গেল 0, আর এটা হয়ে যাবে কি না প্লাস 2f ইন্টু b ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো না g ইজ ইকুয়াল টু মাইনাস a স্কোয়ার বাই 2a ইজ ইকুয়াল টু মাইনাস a বাই 2। এটা হয়ে গেল g এর মান। ঠিক একইভাবে এখান থেকে f এর মান কি পাবো না মাইনাস b স্কোয়ার বাই 2b। তাহলে কি হবে কাটাকুটি করলে না এটা হবে মাইনাস b বাই 2। দেখো আমরা কিন্তু g এবং f এই দুটোর মান আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে পুট করে দেবো। আচ্ছা পুট করে দিলে কি হবে, অতএব 1 হতে পাই কি পাবো, এখানে আগে কথাটা লিখবে যে মূলবিন্দুগামী বৃত্তের সমীকরণ। এখানে লিখবে মূলবিন্দুগামী বৃত্তের সমীকরণ। তবে তো আমরা এখানে কনস্ট্যান্ট টার্মটা তাড়িয়ে দিলাম। আচ্ছা এইবারে এই g আর f এর মানটা এখানে পুট করে দাও। তাহলে কি হবে না x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস মাইনাস a বাই 2 আছে, তাহলে এখানে বসিয়ে দাও। a বাই 2 বসিয়ে দিলে এই 2 কেটে যাবে, তাহলে মাইনাস ax মাইনাস by ইজ ইকুয়াল টু 0। তাহলে এইটা হয়ে যাবে। আচ্ছা সরি, আমাদেরকে কিন্তু এটা বের করতে বলেনি, আমাদের বলেছে জাস্ট বিন্দুগামী বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। আমাকে জাস্ট বলেছে এদের ব্যাসার্ধ নির্ণয় করতে। তাহলে আমরা এত কিছু করব না, আমাদের শুধুমাত্র ব্যাসার্ধ নির্ণয় করতে বলেছে। তাহলে ব্যাসার্ধ নির্ণয় করতে বলেছে মানে আমরা কিন্তু এই জি আর এফ এর মান বের করলেই হয়ে যাবে। এবারে ব্যাসার্ধ, অতএব ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, তার মানে রুট ওভার অফ এ স্কোয়ার বাই 4 প্লাস বি স্কোয়ার বাই 4, আর সির মান তো 0, তার মানে হাফ ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, হাফ ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা যোগ করে সরল করবে, এইটা হচ্ছে ব্যাসার্ধ। আমাকে শুধু জাস্ট ব্যাসার্ধটা বের করতে বলেছে, আর তো কিছু বের করতে বলেনি। তাহলে আমার ব্যাসার্ধ বেরিয়ে গেল। এইটা তোমরা করতে পারো। আরেকটা জিনিস করতে পারো কি না, যদি কোনো বৃত্ত এরকম দুটো বিন্দুতে এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে ছেদ করে, তার মানে এবং সেটা মূলবিন্দুগামী হয়, তাহলে একটা কথা মনে রাখবে যে এইটাই হয় তার ব্যাস। আর এইটা যদি ব্যাস হয়, দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করার ফর্মুলা আমরা জানি, সেই ফর্মুলাতে যদি দুটো বিন্দু দূরত্ব বের করতে পারি, তাহলে তার ব্যাস বেরিয়ে গেল। এবারে ব্যাস যা হবে তার অর্ধেক হবে ব্যাসার্ধ। সেভাবেও তোমরা বের করতে পারো। যে আবার বলছি,
কোনো বৃত্ত যদি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে এরকম দুটো বিন্দুতে ছেদ করে এবং বৃত্তটা যদি মূল বিন্দুগামী হয়, তাহলে মনে রাখবে যে এইটা আর এইটার যে ছেদ করলে যেটা পাবো এই এই রেখাংশটাই হবে এই বৃত্তের ব্যাস। আর যদি এই রেখাংশটা এই বৃত্তের ব্যাস হয়, তাহলে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয়ের ফর্মুলা আছে, তাহলে এইটার আর এইটার দূরত্ব বের করে নেব। যদি দুটো বিন্দুর মধ্যে আমরা দূরত্ব বের করে নিই, তাহলে ব্যাস পেয়ে গেলাম, তার অর্ধেক করে দিলে ব্যাসার্ধ পেয়ে যাবে, তখনও এইটাই হবে। তো সেটা তোমরা নিজেরা করে দেখতে পারো বা এইটাও তোমরা করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। নেক্সট, তারপরের অঙ্কটা দেখো, 6 দাগ। 6 দাগ যেটা বলছে, 6 দাগ যেটা বলছে কি না, একটা বৃত্তের বলেছে দুটো বিন্দু দেওয়া আছে 2a, 0 এবং 0, -2a। এই দুটো বিন্দুর সংযোগ রেখাংশ যে বৃত্তের ব্যাস, তাহলে এইটা একটা বিন্দু 2a, 0, এইটা একটা বিন্দু 0, -2a। এই দুটো বিন্দুর যে সংযোগ রেখাংশ, এই সংযোগ রেখাংশটা যে বৃত্তের ব্যাস হবে, তার মানে এইটাকে ব্যাস করে একটা বৃত্ত আঁকা হয়েছে, এই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। তো এইটা তোমাদের আমি এমসিকিউতে বলে দিয়েছি, তাও আবার তোমাদের ফর্মুলাটা বলে দিচ্ছি। ফর্মুলা কি না, x - x1 ইন্টু x - x2 প্লাস y - y1 ইন্টু y - y2 ইজ ইকুয়াল টু 0। এখানে x1 y1 কোনটা, এই যে x1 y1 x2 y2। এইবারে যে যার জায়গায় মান পুট করে দেবে, তাহলে হয়ে যাবে। এটা কি, কোনো বৃত্তের যদি ব্যাসের দুটো প্রান্ত দেওয়া থাকে, কোনো বৃত্তের যদি ব্যাসের দুই প্রান্ত বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকে, তবে তার সমীকরণ এইভাবে নির্ণয় করা হয়। এরপর কি বলেছে, 7 দাগে বলেছে কি না, এটা নিজেরা কমপ্লিট করে নেবে। এবারে 7 দাগের এ যেটা বলেছে যে এইটা একটা সমীকরণ দেওয়া আছে বৃত্তের, বলেছে 0, 0 বিন্দুটা এই বৃত্তের ভেতরে অবস্থিত না বাইরে অবস্থিত না পরিধি পরে অবস্থিত, ওইটা বের করতে হবে। আশা করি তোমাদের এটা বলে দিয়েছিলাম থিওরিতে, তো থিওরি ক্লাসগুলোতে তোমরা এটা শিখে নিয়েছো এবং আশা করি তোমরা এটা পেরেও গেছো। 0, 0 এখানে জাস্ট পুট করবো, আর কিছু না। 0, 0 পুট করার পরে যদি লেস দেন 0 আসে, মানে যদি ঋণাত্মক আসে, তাহলে কি হবে না, বৃত্তের ভেতরে, মানে বিন্দুটা তখন এটা যদি বৃত্ত হয় তার ভেতরে অবস্থিত হবে। আর যদি ইকুয়াল টু 0 হয়, তার মানে বৃত্তের ওপর, তার মানে এই বৃত্তের পরিধির উপর, এইরকম জায়গায় বা এরকম জায়গায় বা এরকম জায়গায় পরিধির উপর অবস্থিত হবে। আর যদি গ্রেটার দেন 0 হয়, মানে ধনাত্মক হয়, পজিটিভ, তখন কি হবে না, বৃত্তের বাইরে অবস্থিত হবে। তখন কি হবে না, বৃত্তের বাইরে, এরকম বাইরের কোনো বিন্দুতে অবস্থিত হবে। তো এইটা গেল আমাদের বৃত্তের বাইরে, ভেতরে বা উপরে কখন অবস্থিত হবে সেটা বলা হবে। ঠিক একইভাবে এর পরের আরেকটা কোশ্চেন দেওয়া আছে বিতে, x² + y² - 4x + 6y + 8 ইজ ইকুয়াল টু 0। এই যে সরলরেখাটা, এই যে বৃত্তটা, এই বৃত্তটা কোথায় অবস্থিত সেটা বলা আছে, কোন বিন্দুতে, এই বৃত্তের সাপেক্ষে -3, -2 বিন্দু। তাহলে -3, -2, সরি এটা নয়, 2, -1, 2, -1 বিন্দুতে বলেছে। তো এটা তোমরা নিজেরা করে নেবে, এই বিন্দুটা বসাবে, যদি লেস দেন হয় তবে বৃত্তের ভেতরে, ওই ইকুয়াল টু হলে উপরে, আর গ্রেটার দেন হলে বাইরে, দুটোই তোমরা পেরে যাবে। 9 দাগটাও সেম অঙ্ক আছে, না 9 দাগটা সেম অঙ্ক নেই, 9 দাগটা বলছে কি না, 8 দাগটা সেম অঙ্ক আছে। 9 দাগ বলছে x² + y² - 4x + 6y + 9 ইজ ইকুয়াল টু 0। বৃত্তের 1, -2 বিন্দুগামী যে ব্যাসটা আছে, ওই ব্যাসের সমীকরণ নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো, দেখো কত দাগ নম্বর বলেছে, দাগ নম্বর 9। দাগ নম্বর 9 যেটা বলছে যে x² + y² - 4x + 6y + 9 ইজ ইকুয়াল টু 0।
প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। এইটা একটা বৃত্ত। তো এই বৃত্তের, যদিও এটা বৃত্ত হয়নি, এটা ডিম হয়ে গেছে, ডিম এগ একটু এইদিকে লম্বা হয়ে গেছে, যাই হোক। তো বৃত্ত বলেছে বৃত্তের 1, -2 বিন্দুগামী ব্যাসের সমীকরণ। তার মানে এর তো একটা সেন্টার আছে, আর এই সেন্টার দিয়ে যত সরলরেখা এরকম পাস করবে প্রত্যেকটাই কিন্তু ব্যাস। তার মানে একটা বৃত্তের ব্যাস অনেকগুলো থাকতে পারে। এবারে যতগুলো ব্যাস আছে সবার সমীকরণ তো সেম হবে না, যত ব্যাস আছে সব সমীকরণ আলাদা আলাদা হবে। তাহলে এর যে ব্যাসটা কোন বিন্দুগামী না, বলেছে -1, 2 বিন্দুগামী, 1, -2 বিন্দুগামী। তার মানে ধরো 1, -2 এইটা একটা বিন্দু। তাহলে এই বিন্দু দিয়ে যে ব্যাসটা পাস করেছে, এই বিন্দু দিয়ে যে ব্যাসটা পাস করবে, যে ব্যাসটা এই বিন্দু দিয়ে পাস করেছে, এইটার সমীকরণ দরকার। তাহলে আমরা যদি এই কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে পারি, কেন্দ্রের স্থানাঙ্ক যদি বের করতে পারি, বলেছে আমাকে এই বিন্দুগামী যে ব্যাসটা গেছে ওইটা বের করতে। এবারে দেখো ব্যাস মানে সে তো কেন্দ্র দিয়ে অবশ্যই যাবে, আবার বলে দিয়েছে এই বিন্দু দিয়ে যাবে ব্যাসটা। তাহলে এই বিন্দু আর কেন্দ্রবিন্দু এই দুটোর সংযোগ সরলরেখার সমীকরণ বের করার ফর্মুলা আমরা জানি। আবার বলছি যে কোনো বৃত্তের ব্যাস কেন্দ্রগামী, এটা তো আমরা জানি। তাহলে একটা বিন্দু দিয়ে পাস করবে কি না, কেন্দ্র দিয়ে পাস করবে। আর একটা বিন্দু কোনটা না, সেটা দেওয়া আছে, 1, -2 বিন্দুগামী ব্যাস আমার দরকার। তাহলে এই বিন্দু আর এই বিন্দুর সংযোগ সরলরেখার সমীকরণ বের করার ফর্মুলা আমরা শিখে নিয়েছি আগে। সেটা ফর্মুলা কি ছিল না, y-y1/x-x1 is equal to y2-y1/x2-x1। এইটা হচ্ছে সরলরেখার ফর্মুলা। এটা হচ্ছে x1y1, এটা হচ্ছে x2y2। ব্যাস, তাহলে বসিয়ে দাও। এইবারে আমাকে তাহলে অ্যাট ফার্স্ট কি করতে হবে না, এর সেন্টার বের করতে হবে। তাহলে লেখালেখি তোমরা লিখবে, আমি জাস্ট হিন্টস বলে দিচ্ছি যে কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে। এর কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে আমাদের জির মান হচ্ছে -2, তার মানে 2, আর এটা হচ্ছে -3, 2 -3, তাহলে এটা হচ্ছে 2, -3। এবারে ব্যাস এই দুটো বিন্দুর সংযোগ সরলরেখা 2, -3 সেন্টার। এবারে এখানে বলে দিয়েছে 1, -2। এরপরে যে সরলরেখাটা চেয়েছে এইটার আর এইটার সংযোগ সরলরেখার সমীকরণ, অতএব ব্যাসের সমীকরণ। মানে এই বিন্দুগামী, কোন বিন্দুগামী না 1, -2 বিন্দুগামী ব্যাসের সমীকরণ কি হবে না, y-y1 মানে হচ্ছে 2 বাই, বা এইটাকে y1 ধরে নাও, 3 করে দাও, আর x-x1 ইজ ইকুয়াল টু y2-y1 বাই x2-x1। ব্যাস, এইটার মান তো হচ্ছে 1, এইটার মান হচ্ছে -1। ব্যাস, এবারে কোনাকুনি গুণ করে দাও, তাহলে হচ্ছে গিয়ে y প্লাস 3 ইজ ইকুয়াল টু -x প্লাস 2, তার মানে x প্লাস y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। আমি এটা হিসেবটা তোমাদেরকে আর বললাম না, তোমরা এইটা তো বুঝতে পেরে গেছো। এর পরের ক্যালকুলেশন তোমরা নিজের মতো করবে। আমি স্টেপ জাম্প করে নিজের মতো করেছি, তোমরা নিজের মতন করবে। আমাদের যেটা আলটিমেট, এটাকে সিম্পলিফাই করলে বেরোবে, সেটা হচ্ছে x প্লাস y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এইটাই বেরোবে এর সমীকরণ। 9 দাগ গেল। এবারে 10 দাগ হচ্ছে এই সরলরেখা এবং এই বৃত্তের পি বিন্দুতে একটি স্পর্শক, পি বিন্দুতে বৃত্তের অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। ভেরি গুড অ্যান্ড ইম্পর্টেন্ট কোশ্চেন। 10 দাগটা খুব ইম্পর্টেন্ট আছে, ভালো করে তোমরা আগে পড়ো। একটা অঙ্ক আমরা রেডিমেড ভাবে যদি পড়াশোনা করি তাহলে কিন্তু সায়েন্সে পড়াশোনা হবে না। সায়েন্সে পড়াশোনা করতে গেলে রেডিমেড পড়াশোনা হয় না। এখানে তোমাকে সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে, ধীরে ধীরে করতে হবে কাজগুলো, তাহলে তোমার মাথায় জিনিসটা গেঁথে যাবে। একটা অঙ্ক যখন একবারে বুঝতে না পারবে, একবার পড়লাম বুঝতে পারলাম না কিছু, ধর অঙ্কটা কঠিন আছে রেখে দিলে, তোমরা সেইটা করবে না। অঙ্কগুলো তোমরা কন্টিনিউ করবে। তো ঠিক আছে, দেখো নেক্সট কোশ্চেন দেখো, এই 10 দাগটা দেখো। 10 দাগের কোশ্চেন যেটা বলছে যে 10 দাগের কোশ্চেন যেটা বলছে 3x - 4y + 7 ইজ ইকুয়াল টু 0।
সরলরেখা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 2y প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 বৃত্তের পি বিন্দুতে একটি স্পর্শক। তাহলে পি বিন্দুতে বৃত্তের অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। তাহলে দেখো 10-এর দাগের কোশ্চেন যেটা বলছে যে 10-এর দাগের কোশ্চেন যেটা বলছে 3x মাইনাস 4y প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। 3x প্লাস 4y 3x প্লাস 4y মাইনাস 4y প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। এটা একটা সরলরেখার সমীকরণ। আর এই সমীকরণটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 2y প্লাস 4x প্লাস 2y প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 এই বৃত্তের একটি স্পর্শক হচ্ছে এটা। তাহলে এইটা যদি একটা বৃত্ত হয় আর এইটা যদি এর স্পর্শক হয়, এইটা যদি এর স্পর্শক হয়, তাহলে আমাকে বলতে চাইছে এই স্পর্শকের উপর এই স্পর্শবিন্দুতে যে অভিলম্বটা অঙ্কন করব এই অভিলম্বের সমীকরণ আমাকে জানতে চাইছে। তাহলে প্রথমে একটা কথা দেখো, এই স্পর্শকের উপর এই অভিলম্ব তো লম্ব হয়, তাহলে এর লম্ব সমীকরণ কি হয়? এর লম্ব সমীকরণ হচ্ছে 4টা এদিকে আসবে, 3টা এদিকে যাবে, তার মানে এটা x এটা y হবে, আর এই চিহ্নটা পাল্টে যাবে, আর এইটা একটা কনস্ট্যান্ট টার্ম হবে ইজ ইকুয়াল টু 0। এইবার এইটা হচ্ছে অভিলম্বের সমীকরণ। এই অভিলম্ব যে আছে এই অভিলম্বটা বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে, তার মানে এর কেন্দ্রের সমীকরণ বের করতে হবে। কেন্দ্র সেন্টার, সেন্টার কি হবে? সেন্টারের স্থানাঙ্ক কত না মাইনাস জি মাইনাস এফ। তাহলে মাইনাস জি মানে -2 মাইনাস এফ মানে -1। তার মানে এই যে অভিলম্বটা অবশ্যই কেন্দ্রবিন্দু দিয়ে গেছে, তাহলে এই কেন্দ্রকে এই অভিলম্ব স্যাটিসফাই করবে। তাহলে এই বিন্দুটা এখানে পুট করে দাও। তাহলে এই বিন্দুটা এখানে পুট করে দিলে হচ্ছে -8 -3 plus k is equal to 0 implies that k is equal to 11। তাহলে k এর মান যদি আমরা পেয়ে যাই তাহলে অভিলম্বের সমীকরণ পেয়ে যাব। এটা নাম্বারিং করে দেবে, এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, এটা 3 নম্বর সমীকরণ নামকরণ করে দেবে। এবার লিখবে 3 নম্বর সমীকরণ থেকে পাই দিয়ে এই k এর মানটা এখানে পুট করে দাও। তাহলে কি হবে 4x plus 3y 4x plus 3y প্লাস 11 ইজ ইকুয়াল টু 0। এইটা হয়ে গেল আমার অভিলম্বের সমীকরণ। এই স্পর্শকের উপর যে অভিলম্বটা অঙ্কন করব তার সমীকরণ পেয়ে গেলাম। এরপর হচ্ছে 11 দাগের কোশ্চেন যেটা বলছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4x মাইনাস 7y মাইনাস k ইজ ইকুয়াল টু 0 বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 9 একক। তাহলে k এর মান নির্ণয় করো। তাহলে একটা জিনিস দেখো, 11 দাগ যেটা বলছে যে আমাকে আগে বৃত্তের যে সমীকরণটা দিয়েছে সেটা আগে লিখতে হবে। বৃত্তের যে সমীকরণ দিয়েছে x স্কয়ার প্লাস y স্কয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4x মাইনাস 7y মাইনাস k ইজ ইকুয়াল টু 0। এইটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ যদি হয় তাহলে এর ব্যাসার্ধ কত হবে আগে দেখো। এর ব্যাসার্ধ হচ্ছে রুট ওভার অফ জি স্কয়ার প্লাস এফ স্কয়ার। অবশ্যই এখান থেকে তোমরা জি আর এফ পেয়ে যাবে। আমি হিন্টস দিচ্ছি, তোমরা এগুলো লিখবে। এগুলো আগে একে বৃত্তের সাধারণ সমীকরণের আকারে প্রকাশ করবে। বৃত্তের সাধারণ সমীকরণের আকারে প্রকাশ করলে জির মান পাবে, এফ এর মান পাবে, সির মান পাবে, সেই মানগুলো এখানে বসাতে হবে। প্লাস কে ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। এইটা যদি আমাদের ব্যাসার্ধ হয়, এইবারে বলা আছে ব্যাসের দৈর্ঘ্য 9 একক। তাহলে ব্যাসের দৈর্ঘ্য যদি 9 একক হয়,
ব্যাস কত হবে, এর সঙ্গে 2 গুণ করলে যা হবে ওটাই হচ্ছে ব্যাস। তাহলে প্রশ্নানুসারে এই যে √4 প্লাস 49/4 প্লাস কে ইজ ইকুয়াল টু কত না 9, 2 ইন্টু 2 গুণ করে দাও, দিলে 2টাকে এখানে ভাগ করে দাও, তাহলে কি হবে না 4 প্লাস 49/4 প্লাস কে ইজ ইকুয়াল টু 981/4, এই 2টা ভাগ হয়ে যাবে এবং উভয় পক্ষে আমরা হোল স্কয়ার করে দিলাম। তাহলে কি হচ্ছে না কে ইজ ইকুয়াল টু 81/4 মাইনাস 4 মাইনাস 49/4 দিলে কি হচ্ছে না 49/4, তাহলে হচ্ছে এটাকে সমাধান করলে যেটা হবে সেটা হচ্ছে কে এর মান হয়ে যাবে 16/4, তার মানে 4। আচ্ছা আমাকে কি জানতে চেয়েছে, আমাকে জানতে চেয়েছে কে এর মান জানতে চেয়েছে, হ্যাঁ কে এর মান নির্ণয় করো, ব্যাস কে এর মান 4 বেরিয়ে গেল। একে তোমরা নিজের মতো যোগ বিয়োগ করবে, নিশ্চয়ই তোমরা যোগ বিয়োগ করতে পারবে, হ্যাঁ যোগ বিয়োগ করতে পারলে ওই কে এর মানটা 4 বেরিয়ে যাবে। তো এইটা গেল আমাদের 11 দাগের অঙ্ক। এরপর দেখো 12 দাগের অঙ্ক কি বলছে। দেখো 12 দাগের অঙ্ক যেটা বলছে 2x² প্লাস 2y² প্লাস ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0 বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক এটা দেওয়া আছে। আচ্ছা তাহলে দেখো 2x² প্লাস 2y² প্লাস ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0 যদি হয় তাহলে আমাকে বলা হয়েছে এর কেন্দ্রের স্থানাঙ্ক বলা আছে। আচ্ছা একে আগে বৃত্তের সাধারণ আকারে প্রকাশ করো, তাহলে কি হবে x² প্লাস y² প্লাস 2 ইন্টু সবাইকে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 2 দিয়ে ভাগ করলে একটা a/2 হবে, আর এখানে একটা 2 গুণ করার জন্য তার জন্য এখানে আর একটা 2 হবে, তার মানে a/4 ইন্টু x প্লাস 2 ইন্টু b/4 ইন্টু y প্লাস c/2 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে বৃত্তের সমীকরণের সাধারণ আকার। তাহলে বৃত্তের সমীকরণের সাধারণ আকার যদি এইটা হয় তার মানে এখানে g ইজ ইকুয়াল টু a/4 আর f ইজ ইকুয়াল টু b/4। এইবার আমাদের তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে, অতএব কেন্দ্রর সমীকরণ হচ্ছে কত না -g - f, তাহলে -a/4 আর -b/4। যদি এটা -a/4 আর -b/4 হয়, -b/4 হয়, এবার আমাকে বলা হয়েছে 3, -4 কেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে অতএব প্রশ্নানুসারে এই যে -a/4 এইটার মান হচ্ছে কত না 3, এবং -b/4 ইজ ইকুয়াল টু কত না -4। তাহলে দেখো এখানে a এর মান হয়ে গেল -12 আর এখানে b এর মান হয়ে গেল কত না 16। আমাকে জিজ্ঞাসা করেছে যে a এর মান কত আর b এর মান কত, -12 আর 16, ব্যাস এটা গেল 12 দাগের অঙ্ক। এরপর 13 দাগ যেটা বলেছে একটি বৃত্ত মূলবিন্দু থেকে, এটা ভিডিওটা পজ করে নাও, পজ করে অঙ্কটা তুলে নিতে পারো তোমরা। তারপরে যেটা বলেছে যে 13 দাগের অঙ্ক যেটা বলেছে একটি বৃত্ত মূলবিন্দু থেকে এত একক দূরত্বে উভয় অক্ষকে স্পর্শ করেছে, তাহলে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, তাহলে দেখো 13 দাগ যেটা বলছে যে এটা হচ্ছে x অক্ষ আর এটা হচ্ছে y অক্ষ। একটা বৃত্ত এমন আছে যে বৃত্তটা x আর y অক্ষকে কোন বিন্দুতে স্পর্শ করেছে সেটা বলা আছে।
মূলবিন্দু থেকে 3 একক দূরত্বে উভয় বৃত্তকে উভয় অক্ষকে স্পর্শ করেছে। তার মানে এখানে যে স্পর্শ করেছে এটাও 3 একক, আর এখানেও যে স্পর্শ করেছে এটাও 3 একক। তোমাদের একটা অঙ্ক করতে গিয়ে আমি থিওরিতে বলেছিলাম যে যদি দুটো অক্ষকে স্পর্শ করে তাহলে উভয় অক্ষকে স্পর্শ করলে বৃত্তের সমীকরণ হয়, বলেছিলাম এটাও এ হবে, এটাও এ হবে এবং এটাও এ হবে, মানে ব্যাসার্ধ যা হবে এরা প্রত্যেকে তাই হবে। তাহলে দেখো এইখানে আমরা এর মান মানে ব্যাসার্ধ জানলেই হবে। এবারে দেখো এটা যদি 3 একক দূরত্বে থাকে আর এটাও যদি 3 একক দূরত্বে থাকে তাহলে যে কেন্দ্রটা হবে সেটা কেন্দ্রটা এখান থেকে 3 একক দূরত্বে আছে, নিশ্চয়ই 3 একক দূরত্বে আছে। তাহলে কেন্দ্রটা স্থানাঙ্ক কত হবে 3,3। কেন্দ্রের স্থানাঙ্ক যদি 3,3 হয় তার মানে এখান থেকে এটা 3 একক, তাহলে দেখো ব্যাসার্ধ হচ্ছে 3, তাহলে এর মান 3। এর মান যদি 3 হয় তাহলে সমীকরণটা কি হবে x - 3 এর হোল স্কয়ার প্লাস y - 3 এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 3 স্কয়ার মানে হচ্ছে 9। 3 স্কয়ার মানে হচ্ছে 9। এইবার আমাকে বলেছে বৃত্তের সমীকরণ চেয়েছে, শুধু বৃত্তের সমীকরণ চেয়েছে, তাহলে একে একটু সিম্পলিফাই করে দাও। সিম্পলিফাই করে দিলে কি হবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 9। এই 9 যদি সমান চিহ্নের ডান দিকে যায় তাহলে -9 হয়ে যাবে, তার মানে এই দুটো কেটে যাবে। তাহলে আলটিমেট কি থাকলো না x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x মাইনাস 6y প্লাস 9 ইজ ইকুয়াল টু 0, প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, এটাই হচ্ছে তোমার নির্ণেয় বৃত্তের সমীকরণ, এটাই আমাকে জানতে চেয়েছে। তাহলে অঙ্কটা যদি ফর্মুলাটা আমরা মনে রাখি, মানে লজিকটা মনে রাখি, তাহলে কিন্তু এটা খুবই ইজি। তো তোমাদের আগেই আমি লজিকটা বলে দিয়েছিলাম, সেই লজিককে এখানে অ্যাপ্লাই করা হলো। এটা গেল 13 দাগের অঙ্ক। এটাকে যদি অন্যভাবে করা যায় তাহলে অনেক বড় হবে, এটা খুবই ছোট হলো, আর লেখালেখি একটু মাঝখানে লিখে দেবে। তো 14 দাগের অঙ্ক দেখো। এরপর 14 দাগ যেটা বলছে দেখো 14 দাগ যেটা বলছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4x মাইনাস 8y মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0 বৃত্তের প্যারামেট্রিক সমীকরণ নির্ণয় করো, এটা আমাকে বলছে। তাহলে দেখো প্যারামেট্রিক সমীকরণটা কিভাবে গঠন করা হয় আগে সেইটা দেখো। দেখো প্যারামেট্রিক সমীকরণ বলছে যে যদি x মাইনাস আলফা তার হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটা তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার, এটা যদি একটা বৃত্তের সমীকরণ হয় তাহলে প্যারামেট্রিক সমীকরণ বলছে যে x মাইনাস আলফা ইজ ইকুয়াল টু a cos থিটা আর y মাইনাস বিটা ইজ ইকুয়াল টু a sin থিটা। দিলে কি হবে না এখানে যদি তুমি এর জায়গাতে a cos, দেখো এখানে যদি a cos থিটা লিখে দাও তাহলে স্কয়ার করলে কি হবে a স্কয়ার cos স্কয়ার থিটা হয়ে যাবে, আর এটা কি হয়ে যাবে না a স্কয়ার sin স্কয়ার থিটা হয়ে যাবে। তাহলে যদি তাই হয় তাহলে a স্কয়ারটা কমন নিয়ে নাও, দিলে দেখো cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, তার মানে হচ্ছে এইটার মান 1, তাহলে এর অ্যান্সার হলো a স্কয়ার। দেখো এইটার মান কি হলো a স্কয়ার, আর এটা মানেই হচ্ছে এইটা। তাহলে এই সমীকরণকে এই সমীকরণকে স্যাটিসফাই করলো, এই সমীকরণকে স্যাটিসফাই করলো। তাহলে আমাকে যে সমীকরণটা দেওয়া আছে 14 দাগে, যে সমীকরণটা আমাকে দেওয়া আছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4x মাইনাস 8y মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, এইটা যে দেওয়া আছে মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, এটা যে দেওয়া আছে এইটাকে আগে এই আকারে প্রকাশ করব আমরা। এই আকারে প্রকাশ করতে গেলে x স্কয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 2 প্লাস 2 স্কয়ার মানে 4 হলে
তবে গিয়ে এটা একটা হোল স্কোয়ারের ফর্মে আসছে। এরপর কি হবে না, ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু ওয়াই ইন্টু 4 দিলে 4 দুগুণে 8y, তাহলে প্লাস 4 স্কোয়ার করলে তবে এটা একটা ফর্মুলায় পড়ছে। এবারে দেখো এইখানে দেখো 2 স্কোয়ার মানে 4, আর এখানে দেখো 4 স্কোয়ার মানে 16, 16 আর 4 মিলে কত হলো না 20। এই যে 16 আর 4 মিলে 20, এইটাতে এখানে ছিল না, আমরা বাড়তি লিখেছি, তার জন্য এখানে একটা -20 আর এখানে অলরেডি একটা 5 আছে, ইজ ইকুয়াল টু 0। দেখো তাহলে এখান থেকে এইটা একটা ফর্মে পড়ে গেল কি না x প্লাস 2 এর হোল স্কোয়ার, আর এটা কি হয়ে গেল না দেখো y মাইনাস 4 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এই যে -25 ডান দিকে গেলে কি হবে না +25। যদি +25 হয়ে যায় তার মানে ওটা হচ্ছে 5 এর স্কোয়ার। এইবার দেখো এইটার সঙ্গে একে কম্পেয়ার করো, দেখো একই রকম দেখতে হয়ে গেছে। এইবারে আমি বললাম যে স্পষ্টতই x প্লাস 2 ইজ ইকুয়াল টু 5 cos থিটা এবং y মাইনাস 4 ইজ ইকুয়াল টু 5 sin থিটা সম্পর্কটি এখানে লিখছি। এটা তো বোঝানোর জন্য লিখেছিলাম, এটা এখন না লিখলে চলবে, এইখানে লিখি সম্পর্কটি এক সমীকরণকে সিদ্ধ করে, এক সমীকরণকে সিদ্ধ করে। তার মানে দিস রিলেশন স্যাটিসফাইজ দ্য ইকুয়েশন 1। এরপর দেখো এখান থেকে তোমরা x এর মান বের করে নাও। দুইটা ডান দিকে গেলে -2 প্লাস 5 cos থিটা, আর এখান থেকে পেলাম যে -4 সেদিকে গেলে +4 প্লাস 5 sin থিটা। এইটা আর এইটা এই দুটো মিলে হচ্ছে এই বৃত্তের প্যারামেট্রিক সমীকরণ। অতএব প্রদত্ত বৃত্তটির প্যারামেট্রিক সমীকরণ হলো x is equal to -2 plus 5 cos theta এবং y is equal to 4 plus 5 sin theta। এটা হচ্ছে প্যারামেট্রিক সমীকরণ। এইবার তোমাদের মনে অনেকের মনে প্রশ্ন যাচ্ছে যে প্যারামেট্রিক সমীকরণ জিনিসটা কি। দেখো এটা একটু হায়ার এডুকেশনে গেলে আমরা শিখবো। এই প্যারামিটার সম্পর্কে আমাদের ক্লাসে বেশি কিছু নেই, এটা উপরের ক্লাসে আছে। তাহলে প্যারামেট্রিক সমীকরণটা কি জিনিস সেটা আমি আরেকটা ভিডিওতে আলাদা করে বুঝিয়ে দেবো। এটা অবশ্য আমাদের ক্লাসে নেই, এটা এখন এই মুহূর্তে তোমাদের প্রয়োজনও নেই, এটা কনসেপ্টের জন্য জানার দরকার আছে। এটা তোমাদের আমি পরে আলাদা একটা ভিডিওতে জানিয়ে দিব যে প্যারামেট্রিক সমীকরণ জিনিসটা কি। জাস্ট তোমরা এটা জেনে রাখো যে প্যারামেট্রিক সমীকরণ হচ্ছে থিটা দিয়ে হবে, বৃত্তের প্যারামেট্রিক সমীকরণটা থিটা দিয়ে হবে এবং এই থিটাটা পরিবর্তনশীল ধ্রুবক হবে। প্যারামিটার কথার মানেই হচ্ছে পরিবর্তনশীল ধ্রুবক। আমরা জানি যে ধ্রুবক মানেই হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে ওটা পরিবর্তনশীল নয়। কিন্তু ধ্রুবক দুই প্রকার, একটা এমনি কনস্ট্যান্ট আর একটা হচ্ছে পরিবর্তনশীল। একটা ধ্রুবক আর একটা পরিবর্তনশীল ধ্রুবক, দু ধরনের ধ্রুবক আছে। তো এই পরিবর্তনশীল ধ্রুবক জিনিসটা কি সেইটাকে বলা হয় প্যারামিটার। পরিবর্তনশীল ধ্রুবককেই বলা হয় প্যারামিটার। তো ব্যাপারটা হচ্ছে এই যে একটু ছোট্ট করে তোমাদের বলে দিলে বুঝতে পারবে। একটা উদাহরণ দিয়ে বলছি, x² প্লাস y² ইজ ইকুয়াল টু a²। এইখানে এই যে a হচ্ছে ব্যাসার্ধ, আমরা জানি ব্যাসার্ধ সবসময় কনস্ট্যান্ট হয়। কিন্তু একটা জিনিস দেখো, এই বৃত্তকে কেন্দ্র করে আমরা অনেক এই কেন্দ্রে এই একটাই বিন্দুকে কেন্দ্র করে আমরা অসংখ্য বৃত্ত অঙ্কন করতে পারি। তো দেখো এইটার বেলায় এর মান যা হবে, এইটার বেলায় এর মান আলাদা হবে, এইটার বেলায় এর মান আলাদা হবে। তাহলে দেখো আমরা জানি যে ব্যাসার্ধ মানে ধ্রুবক, কিন্তু এইটার ক্ষেত্রে এই ব্যাসার্ধটা এমন একটা ব্যাসার্ধ যে এর মান দেখো বারবার পরিবর্তন হচ্ছে, তার মানে পরিবর্তনশীল ধ্রুবক। এই এটাকে বলা হচ্ছে পরিবর্তনশীল ধ্রুবক। এইরকম থিটাও একটা, এটা হচ্ছে পরিবর্তনশীল
ধ্রুবক। তাহলে দেখো এইটুকু আমি জাস্ট বলে দিলাম, ছোট করে হালকা করে বলে দিলাম। এটা তোমাদের এতে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হলো না, কিন্তু তোমরা বুঝতে পারলে যে পরিবর্তনশীল ধ্রুবকটাকেই প্যারামিটার বলে। তো এটা গেল 14 দাগের কোশ্চেন। এটা উদাহরণেও এই ধরনের একটা অঙ্ক আছে, একটা বা দুটো মতন অঙ্ক আছে, তোমরা দেখবে, দেখলে এটা বুঝতে পেরে যাবে। তো দেখো এর পরে বলছে 15 দাগের কোশ্চেন। দেখো 15 দাগের কোশ্চেন যেটা বলছে, 15 দাগের কোশ্চেন যেটা বলছে, একটা বৃত্তের প্যারামেট্রিক সমীকরণ দেওয়া আছে, সেইখান থেকে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। এটা খুব কষ্ট নয়, এটা সোজা অঙ্ক আছে। দেখো 15 দাগ বলছে যে এক্স এর মান আমাকে দেওয়া আছে, কত? এক্স এর মান দেওয়া আছে হাফ ইন্টু, এক্স এর মান দেওয়া আছে হাফ ইন্টু -3 প্লাস 4 cos থিটা, আর ওয়াই এর মান দেওয়া আছে, এবং ওয়াই এর মান কি দেওয়া আছে না, ওয়াই এর মান দেওয়া আছে হাফ ইন্টু 1 প্লাস 4 সাইন থিটা, 1 প্লাস 4, হ্যাঁ 1 প্লাস 4 সাইন থিটা। তো দেখো এখান থেকে যদি আমরা সিম্পলিফাই করি, তাহলে দুইটা আগে এখানে গুণ হয়ে যাবে। তাহলে দেখো -3 প্লাস 4 cos থিটা ইজ ইকুয়াল টু 2x। এখান থেকে cos থিটার মান বের করতে হবে অ্যাকচুয়ালি। তাহলে দেখো cos থিটা সমান কি হচ্ছে, এটা সেদিকে গেলে প্লাস, তাহলে 2x প্লাস 3/4। ঠিক একইভাবে এখান থেকে যদি আমরা সাইন এক্স এর মান, সাইন থিটার মান বের করতে চাই, তাহলে সাইন থিটার মান হবে 2y মাইনাস 1/4, 2y মাইনাস 1/4। দেখো আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। মান পুট করে দাও, তাহলে দেখো 2y মাইনাস 1/4 এর হোল স্কোয়ার, মানে সাইন থিটার মান বসালাম, প্লাস কস থিটার মান বসালাম, 2x প্লাস 3/4 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, তাহলে 1 হবে। যে যার জাস্ট মান আমরা পুট করে দিলাম। আচ্ছা এই মানটা পুট করার পরে আমরা কি করব, একে একটু সমাধান করে নেব, মানে আমাদের সরল করে নেব। আচ্ছা সরল করতে গেলে হচ্ছে এটাকে হোল স্কোয়ার সূত্রে ভেঙে দাও। দেখো 4x স্কোয়ার প্লাস 3 দুগুণে 6 দুগুণে 12x প্লাস 9 প্লাস একে সূত্রে ভেঙে দাও, তাহলে দেখো 4y স্কোয়ার মাইনাস 4y প্লাস 1, আর এই যে 4 4 16, 4টা স্কোয়ারের বাইরে গেলে 16, সেই 16টা এখানে গুণ হয়ে যাবে। তোমরা তোমাদের মতো সরল করবে, আমি আমার মতন করছি, আমি একটু স্টেপ জাম্প করে নিচ্ছি, তোমরা এইটা সিম্পলিফাই করবে তোমাদের মতন। একে জাস্ট স্কোয়ারের সূত্রে ভাঙতে হবে, আর এই 4টাকে লসাগু করে এখানে সেদিকে গুণ করে দিতে হবে। তো তাহলে দেখো এটাকে একটু সিম্পলিফাই করলে যা হচ্ছে যে 4x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার প্লাস 12x মাইনাস 4y, 12x মাইনাস 4y, এই 9 আর 1 মানে 10, এটা ডান দিকে গেলে -10 মানে হচ্ছে 6, বা একে বাঁ দিকে দিয়ে দাও, তাহলে এটা হয়ে যাবে -6 ইজ ইকুয়াল টু 0, -6 ইজ ইকুয়াল টু 0। এরপর দেখো সবাইকে 2 দিয়ে আমি ভাগ করতে পারি। দেখো 2 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে না, এটা হবে 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 6x মাইনাস 2y মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। দিস ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন, দিস ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন। এটাই হচ্ছে এমন একটি বৃত্তের সমীকরণ যার প্যারামেট্রিক ফর্ম এটা। দেখো প্রথম কথা হচ্ছে একটা বৃত্তের যদি সাধারণ আকারে সমীকরণ দেওয়া থাকে তাকে আমরা প্যারামেট্রিক আকারে প্রকাশ করতে পারবো, আবার যদি প্যারামেট্রিক আকারে দেওয়া থাকে তাকে আমরা কিসে প্রকাশ করতে পারবো না, সাধারণ ফর্মে প্রকাশ করতে পারবো। তো এটা গেল 15 দাগের কোশ্চেন। ভিডিও পজ করো, এটা তুলে নাও। এরপর নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট হচ্ছে 2 মার্কসের লাস্ট কোশ্চেন। একটি সমবাহু ত্রিভুজের অন্তবৃত্তের সমীকরণ এইটা হলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো এখানে একটা পরিবৃত্ত দিয়ে একটা অঙ্ক আমরা করেছিলাম একটু আগে, পরিবৃত্ত দিয়ে করেছিলাম, এখানে আমাকে অন্তবৃত্তের সমীকরণ দেওয়া আছে। তাহলে দেখো 16 দাগ যেটা বলছে যে একটা সমবাহু ত্রিভুজ, তার একটা অন্তবৃত্তের সমীকরণ আমাকে দেওয়া আছে, অন্তবৃত্তের সমীকরণ দেওয়া আছে।
এটা অন্তবৃত্ত। এই অন্তবৃত্তের সমীকরণ আমাদেরকে দেওয়া আছে কত না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x মাইনাস 4y মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে অন্তবৃত্তের সমীকরণ। আচ্ছা, এখান থেকে আমরা অন্তবৃত্তের ব্যাসার্ধ বের করতে অবশ্যই পারবো। অন্তবৃত্তের ব্যাসার্ধ, এটা যদি কেন্দ্র হয় তাহলে এটা হচ্ছে অন্তবৃত্তের ব্যাসার্ধ। তাহলে দেখো বৃত্তটির ব্যাসার্ধ কত না, বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে √g স্কোয়ার প্লাস f স্কোয়ার, এটা f এর মান হচ্ছে -2, তাহলে f স্কোয়ার মাইনাস এটা হচ্ছে c, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে তখন, তাহলে √13 একক। এটা হচ্ছে ব্যাসার্ধ। তো খুব মন দিয়ে শোনো, এইখানে একটা জিনিস তোমাদের বোঝার আছে যে যদি পরিবৃত্ত থাকে তখন এই যে পরিকেন্দ্রটা আছে এইটা, এই মধ্যমাকে, এইটা হচ্ছে পরিকেন্দ্র, এটা হচ্ছে 2 ভাগ আর এটা হচ্ছে 1 ভাগ। যদি এইটা দেওয়া থাকে তখন এর ব্যাসার্ধ যা হবে এই 2 ভাগের মান তাই হবে। কিন্তু যেহেতু অন্তবৃত্ত তার মানে এটাই হচ্ছে ব্যাসার্ধ এবং এটা হচ্ছে 1 ভাগ আর এইটা হচ্ছে তখন 2 ভাগ। তাহলে দেখো 1 ভাগের মান যদি ব্যাসার্ধ হয় মানে √13 হয়, 1 ভাগের মান √13 হলে 2 ভাগের মান 2√13, তার মানে পুরো উচ্চতাটা কত হবে না, দেখো অতএব ত্রিভুজটির উচ্চতার ফর্মুলা কি না √3/2 ইন্টু বাহু। এই উচ্চতাটাই আমাকে দেওয়া আছে কত না, এটা √13, এটা দুটো √13, মানে টোটাল 3টে √13। তাহলে দেখো ইমপ্লাইজ দ্যাট a ইজ ইকুয়াল টু 3√13 ইন্টু 2/√3। দেখো এটা কাটাকুটি হলে এখানে একটা √3 বেঁচে থাকবে, তাহলে সেই √3টা রুটের ভিতরে গুণ হবে। তাহলে দেখো 2√39, 13×3 = 39। তাহলে এটা গেল আমাদের ব্যাসার্ধ। আমাকে বের করতে বলেছে কি না, আমাদেরকে বের করতে বলেছে এর ক্ষেত্রফল। তাহলে অতএব ক্ষেত্রফল মানে ত্রিভুজটির ক্ষেত্রফল, ত্রিভুজটির ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু দেখো √3/4 ইন্টু বাহু স্কোয়ার, বাহু স্কোয়ার মানে 2√39 ইন্টু 2√39। তাহলে কি হয়ে যাচ্ছে, এই 2 × 4, এই 4-এর সঙ্গে কেটে যাচ্ছে, √39 মিলে 39, √3, এই 39 এটাই এখন হয়ে যাচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। দেখো অঙ্কটা যদি না বুঝে গিয়ে থাকে তাহলে আরেকবার দেখে নেবে ভালো করে। আবার একবার বলছি, এই যে অন্তবৃত্তের কেন্দ্রকে বলা হয় অন্তকেন্দ্র, পরিবৃত্তের কেন্দ্রকে বলা হয় পরিকেন্দ্র, আর একটা ভর কেন্দ্র আছে। ত্রিভুজের ভর কেন্দ্র কাকে বলা হয় না, 3টে মধ্যমা যেখানে ছেদ করে সেটাকে ভর কেন্দ্র বলা হয়। এবার যদি ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ হয়, তার ভরকেন্দ্র যেখানে সেখানেই অন্তকেন্দ্র আর সেখানেই পরিকেন্দ্র। অর্থাৎ সমবাহু ত্রিভুজের বেলায় পরিকেন্দ্র, ভরকেন্দ্র এবং অন্তকেন্দ্র এই 3টে সমান হয়। তাহলে এই জন্য এটা আমরা লিখলাম যে পরিকেন্দ্রের বেলাতেও আমরা বলেছিলাম যে ওটাই ভরকেন্দ্র, আর অন্তকেন্দ্রের বেলাতেও বলেছিলাম যে এটাই ভরকেন্দ্র। এই হচ্ছে 16 দাগের অঙ্ক, এবং এইখানে আমরা 2 নম্বরের অঙ্ক শেষ করলাম, অর্থাৎ ভেরি শর্ট অ্যান্সার শেষ করলাম। এরপর আমরা নেক্সট ভিডিওতে আসছি কোন 4 মার্কস নিয়ে, শর্ট অ্যান্সার নিয়ে। তাহলে অপেক্ষা করো এবং নেক্সট ভিডিও দেখো, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে। আশা করি তোমরা প্রত্যেকটা অঙ্ক বুঝতে পেরেছো। আমি ধরে ধরে প্রতিটা অঙ্ক বলেছি এবং তোমরা প্রত্যেকটা অঙ্ক খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, কারণ ওয়েল প্র্যাকটিস খুবই প্রয়োজন। সার্কেল হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, এখানে তোমরা যদি ডাউট রেখে দাও তাহলে খুব প্রবলেমে পড়বে। ওই জন্য এই চ্যাপ্টারটা দরকার হলে 2বার 3বার ধরে প্র্যাকটিস করো এবং খুব ভালো করে এটা কমপ্লিট করো আর মন দিয়ে পড়াশোনা করো।